দর্শক যে যেখান থেকে দেখছেন শুভেচ্ছা জানবেন। সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির আজকের আলোচনার আয়োজনের আয়নায় আমন্ত্রণ জানাচ্ছি চোখ রাখার, সাথে থাকার। আইএফআইসি ব্যাংক এই সময়ের সঙ্গে থাকছি আমি হাসান মাহমুদ। দর্শক, শুরুতেই আজকের দিনের গুরুত্বপূর্ণ কয়েকটি সংবাদ জানিয়ে রাখতে চাই। আজকের দিনটি ছিল আলোচিত একটি দিন এবং ঐতিহাসিক রায় হয়েছে বলা যায়। জুলাই আগস্ট গণহত্যায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাজসাক্ষী মামুনের 5 বছর জেল। রায় কার্যকরে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি শহীদ পরিবারের। হাসিনাকে ফেরাতে ভারতকে ফের চিঠি দেবে সরকারের পক্ষ থেকে এটি জানানো হয়েছে। অন্যদিকে ট্রাইব্যুনালের রায়ে ন্যায় বিচার হয়েছে বলেছে বিএনপি। রায়ে সন্তোষ জানিয়েছে জামায়াত এবং দ্রুত রায় কার্যকর করার আহ্বান এনসিপির। আরও একটি খবর, সেটি হচ্ছে সন্ধ্যার পরেই খবরটি, সেটি হচ্ছে পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এটি ঘটেছে মিরপুরে। এবং আরেকটি হচ্ছে যে ধানমন্ডি 32 ঘিরে উত্তেজনা, সংঘর্ষ, উত্তরায় সাবেক এমপির বাড়িতে ভাঙচুর। এখনও ধানমন্ডিতে সেই উত্তেজনাটা রয়েছে। এছাড়াও আরও বেশ কিছু সংবাদ, বিশেষ করে রায়কে ঘিরে আরও বেশ কিছু প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন মহল, বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ নাগরিক, এবং যারা জুলাই অভ্যুত্থানের সাথে বিশেষত যারা জড়িত, যে শহীদ পরিবার, সেই শহীদ পরিবারের সদস্য সহ অনেকেই। দর্শক, আমরা এই সব বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। আমরা স্টুডিওতে এই জন্য 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, যাদের দুজনই হচ্ছে আইনজীবী এবং তারা রাজনীতির সাথেও জড়িত। আমার ডানে রয়েছেন ব্যারিস্টার মোহাম্মদ গোলাম জাকারিয়া, আইনজীবী এবং সাবেক ছাত্রদল নেতা। বায়ে রয়েছেন ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এবি পার্টি, এবং রয়েছেন আমার সবশেষ ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম সদস্য সচিব এনসিপি। আমরা আজকে যে বিষয়টি অবতারণা করেছেন, নিশ্চয়ই আপনারা দিনভর আপনাদের চোখ রেখেছেন। আপনাদের বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে মামলাটির রায় দিয়েছে, জুলাই অভ্যুত্থানে এটি প্রথম কোনো মামলার রায়, এবং পাশাপাশি এই রায়ের বিষয়ে বেশ কিছুদিন ধরেই লকডাউন বা যেটা বলি শাটডাউন, এবং কালকেও এই রায়ের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ যারা এখন দেশে নেই অনেকটা, তারা কিন্তু লকডাউন ঘোষণা করেছে। যাই হোক, সেটি ভিন্ন প্রসঙ্গ। আমরা একটু প্রথমেই ব্যারিস্টার মোহাম্মদ গোলাম জাকারিয়া, আপনার কাছে একটু জানতে চাই আসলে এই রায়টি সম্পর্কে। আসলে আপনি প্রথমে নিজের একটু অভিব্যক্তিটা আমি জানতে চাই, রায়টি কেমন হলো, বা রায়টি অনেক দিন কাঙ্ক্ষিত, মানুষের প্রত্যাশিত ছিল, ঐতিহাসিকও বলা যায়, মানে কেমন, আপনার প্রতিক্রিয়াটা কি বা অনুভূতিটা কি? হাসান মাহমুদ ভাই, আপনাকে ধন্যবাদ। এনটিভির দর্শক শ্রোতা এবং সহ আলোচকদেরকে শুভেচ্ছা। আজকের এমনই এক সময়ে আমরা এখানে এই টক শোতে আমরা উপস্থিত হয়েছি যখন সারা বাংলাদেশের মধ্যে একটি স্বস্তি অনুভব ফিল করছে। আমি আপনার এখানে দাঁড়িয়ে প্রথম আমার একজন ব্যক্তির কথা খুব মনে পড়ছে। আমি তার কথা দিয়ে শুরু করতে চাই। তিনি বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী। 2013 সনে আমি যখন দীর্ঘদিন রিমান্ড থেকে কারাগারে গেলাম, তখন আমি খুব বিধ্বস্ত। আমি সর্বমোট 45 দিন রিমান্ডে ছিলাম। সো তখন 2-3 দিন পরে আমাকে জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী তার সেলের লোক পাঠালো যে জাকারিয়াকে একটু চা খাইতে বলো। তা আমি আসলাম, তো উনি ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করছেন, আমি আমার রিমান্ডের নির্যাতনের কথাগুলো শেয়ার করছি। স্বাভাবিকভাবে উনি এবং আমি, আর ঠিক পাশের রুমেই ছিলেন জনাব মাওলানা দিলওয়ার হোসেন সাইদি সাহেব। সো উনি আমাকে বলছিলেন যে দেখ বেটা, এই আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে শেখ মুজিব আমার বাপকে জেলখানায় হত্যা করছে। সালাউদ্দিন কাদের চৌধুরী আমাকে বলছেন। সো আমি দেখে যেতে পারবো কিনা জানি না, তোরা পেটের ছেলে, উনি এভাবে বলতেছিলেন যে তোরা তো ছেলে, তোদেরকে আমি বলে রাখি, তোরা দেখবি
এই ট্রাইব্যুনাল থাকবে, বিচারক থাকবেন এবং শুধু আসামি পরিবর্তন হবে। এবং আজকের আমার কাছে মনে হচ্ছে সত্যি যে জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী সেই 12 বছর আগে একজন পলিটিক্যাল দার্শনিক হিসেবে মতোই আমার সামনে এই ভবিষ্যৎবাণী করেছিলেন। এবং তিনি আপনার সামনে এবং আজকের আমি যখন কোর্ট থেকে দুপুরে বের হচ্ছিলাম, বারবার আমার সালাউদ্দিন কাদের চৌধুরীর চেহারা আমার সামনে আসছিল এবং ওনার ওই উক্তিটা আসছিল। এবং ঠিকই প্রায় 12 বছরের পরে ওনার সেই ভবিষ্যৎবাণী আজকের সত্যিকার অর্থে রূপ পেয়েছে। তা আজকের যেই রায়টি হয়েছে, এই রায়টি বাংলাদেশের মানুষের যে ক্ষোভ, যে বাংলাদেশের মানুষের যে কষ্ট, কিছুটা হলেও এই রায়ের মাধ্যমে লাঘব হবে এবং মানুষ স্বস্তি পেয়েছে এবং মানুষ বিশ্বাস করছে যে এই রায়ের মাধ্যমে ইন ফিউচারে আর কোনো পলিটিক্যাল ফ্যাসিজম বাংলাদেশে এস্টাবলিশড হবে না এবং রুল অফ ল এস্টাবলিশড হবে এবং কেউই মানে বিচারের ঊর্ধ্বে না, আইনের ঊর্ধ্বে না। অতএব আমি এই বিচার প্রক্রিয়ায় যারা যারা ছিলেন তাদেরকে যেমন ধন্যবাদ জানাই, তার পাশাপাশি আরেকটা বিষয়ে আমি এই বিচার ব্যবস্থার ক্ষেত্রে আমি সন্তোষ প্রকাশ করছি। আপনি দেখেন আজকের টোটাল বিচার প্রক্রিয়া রায় ঘোষণাটা সারা পৃথিবীতে প্রচারিত হয়েছে, লাইভ হয়েছে। তার মানে এটার যে ফেয়ারনেস, এটার যে ট্রান্সপারেন্ট বিষয়টা, স্বচ্ছতা, এই বিষয়গুলো কিন্তু মানুষের কাছে পৌঁছেছে এবং মানুষের কাছে গ্রহণযোগ্যতা আমি মনে করব যে অন্যান্য যে কোনো বিচার ব্যবস্থার সাথে আন্তর্জাতিক পর্যায়ে তাল মিলিয়ে চলার মতো একটা শুধু রায়টাই সম্প্রচারিত হয়নি সরাসরি, এর আগেও না পুরো ট্রায়ালটা আপনার সম্প্রচারিত হয়েছে। তার মানে স্বচ্ছতার জায়গাটা নিয়ে আর প্রশ্ন করার সুযোগ আছে বলে আমি মনে করি না। তার পাশাপাশি যে কথা আপনি বলছেন যে 32 নম্বরে কিছু ঘটনা ঘটছে, এটা ক্ষেত্রে আমার একটা বিষয় আমার দুঃখ লাগছে যে বাংলাদেশ আর্মি নামক যে একটা আমাদের ইনস্টিটিউশন আছে, সেই ইনস্টিটিউশনের সদস্যরা ওখানে আছেন, থাকার পরে যেই ঘটনা ঘটছে সেটা আমাকে দুঃখ দিয়েছে এবং এটা আমার কাছে মনে হচ্ছে অদূর ভবিষ্যতে এই সংস্থাটিকেই খুব গুরুত্বহীন করার চেষ্টা চলছে। জি, আমরা ধন্যবাদ জনাব জাকারিয়া। আমি একটু ফয়সাল মাহমুদ শান্ত আপনার কাছে একটু যেতে চাই এই জন্য, কারণ এনসিপি একটা সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আপনারা ছিলেন এবং যাদের নেতৃত্বে বলা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বেই জুলাই গণ অভ্যুত্থানের যদি বলি যে নেতৃত্ব দানকারী সেই জুলাই অভ্যুত্থানের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরবর্তীতে আপনারা রাজনৈতিক দল এসেছেন, বিশেষ করে যেটি আমরা এখন বলছি এনসিপি। আমি বলবো যে এই রায়ের আসলে প্রতিক্রিয়া আর আপনার কাছে কি মনে হয়, মানে রায়টার যে খুব অল্প সময়ের মধ্যে হয়েছে কিনা, আমরা সাধারণত রায়ের দীর্ঘসূত্রিতা দেখি, সেই ক্ষেত্রে এটা টাইমটা ঠিক আছে বলে আপনি মনে করেন কিনা? দ্বিতীয় কথা হচ্ছে যে এটাতে আসলে এনসিপি কি মনে করছে? আমি আপনাদের সভাপতি যেটা বললেন, আহ্বায়ক, যে রায় কার্যকরটা আসলে মূল বিষয়, কিন্তু সেই কার্যকরের পথ কি দেখছেন? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং দর্শক শ্রোতা যারা দেখছেন, দুইজন বিজ্ঞ আলোচক আছেন এবং বিশেষ করে এই প্রসঙ্গে তারা আরও বেশি বিজ্ঞ, কারণ তারা আইন অঙ্গের মানুষ। যেই বিষয়টা আসলে এখানে রায়ের ক্ষেত্রে স্পেসিফিক যে প্রশ্ন দুটো, একটা হচ্ছে যে টাইমটা আসলে ঠিক আছে কিনা। আমার কাছে মনে হয় যে টাইমটা ঠিক তো আছেই, মানে এটা দ্রুত হয় নাই, কারণ যখন একটা ট্রাইব্যুনাল গঠন করা তো দ্রুততার জন্যই, দ্রুততার জন্য দুই নম্বর হচ্ছে যখন একটা রাষ্ট্রে জনগণের সবার সামনে যখন একটা হত্যাকাণ্ড চলে এবং সেটার যখন সবাই এই গণহত্যার ভিকটিম হিসাবে, আমরা এখানে যারা অনেক হয়তো আমরা মারা যাই নাই, কিন্তু আমরা কিন্তু ওই মৃত্যু মুখ থেকে ফিরে আসছি, এরকম একটা প্রত্যক্ষ ঘটনা যখন আছে, সেটার জন্য একটা বিশেষ ট্রাইব্যুনাল করা এবং সেই রায়টা দীর্ঘসূত্রিতভাবে হবে এটা তো আমরা প্রত্যাশা করি না। আমি বরঞ্চ টাইমের ক্ষেত্রে এখানে যেটা বলতে চাই, আমরা দেখেছি যে অনেক আলোচকরাও, অনেক রাজনীতিবিদরা অনেক সময় বলার চেষ্টা করতো যে আসলে বিচার কার্য তো একটা দীর্ঘসূত্রী বিষয়, এটা আসলে সম্ভব না, হবে কিনা, এবং আমরা যারা বিচারের বিষয়গুলো নিয়ে চাপ দিচ্ছি, আমরা যারা বিচারগুলো নিয়ে বারবার আকাঙ্ক্ষা প্রকাশ করছি, আমরা বিচার ব্যবস্থা বুঝি না, এই জন্য আসলে আমরা বারবার বলছি বিচার কার্যকর। দেখেন, আমরা আসলে কি বলি, জাস্টিস ইজ এ সিস্টেম।
উই নিড টু আপহোল্ড ইট। এটা কিন্তু এমন না যে শেখ হাসিনার ব্যাপারে একটা রায় হয়েছে তার মানে আমাদের এখানে তৃপ্ত হওয়ার কোনো সুযোগ আছে। বিষয়টা হচ্ছে এইটা সিস্টেম, এটাকে আপহোল্ড করতে হবে। এই যে যতগুলো এখানে গণহত্যা হয়, যতগুলো হত্যাকাণ্ড হয়, প্রত্যেকটা ভিকটিমের জাস্টিসটা নিশ্চিত করতে হবে। তা এখন যেহেতু সবচেয়ে বড় ডাইনি হচ্ছে এখানে হাসিনা ছিল, তা হাসিনারটার মধ্য দিয়ে রাষ্ট্র আমরা মনে করি একটা এক্সাম্পল ক্রিয়েট করতে পেরেছে। এবং এই রাষ্ট্র, ভাই যেটা বললেন একেবারে আমি পারফেক্টলি তার সাথে একমত মনে করি, যে এই রাষ্ট্র এই কারেজটা, এই সাহসটা দেখিয়েছে যে আমি রায়টা প্রকাশ্যে, আমি ট্রায়ালটাকে মানুষের সামনে নিচ্ছি, মানুষ এটাকে আলাদাভাবে, এই উকিলদের বাইরেও মানুষের আলাদাভাবে এটাকে ক্রিটিসাইজ করতে পারবে, এটার ব্যবস্থা করতে পারবে। কিন্তু আমরা দেখেছি যে এই ট্রাইব্যুনালের আগে যখন 13 সালে যখন এই যে সালাউদ্দিন কাদের চৌধুরীর যখন রায় দিয়েছে, তখন বিভিন্ন দেশ থেকে রায় লিখিতভাবে আসতো, তারপর সেই রায়গুলো পড়া হতো। তো সেই জায়গা থেকে রাষ্ট্রের বিচার ব্যবস্থা কিন্তু এটা মানে সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট হয়েছে। কিন্তু এই ডেভেলপমেন্টটা আমরা আগেও যেটা বলেছি যে এইটাকে একটা সিস্টেমে পরিণত করতে হবে। একটা হাসিনার রায় দেওয়ার মধ্য দিয়ে গভর্নমেন্ট প্রশংসা পাবে এবং বাকি সব বিচার ব্যবস্থা বছরের পর বছর ঝুলে থাকবে এবং বিভিন্ন লোকজন হতে পারে না, এটা হতে পারে না। এটা সবার ক্ষেত্রে এটা একটা সিস্টেম বিল্ড আপ করতে হবে। এক, 2 নম্বর বিষয়টা হচ্ছে আজকে আমি বিশেষ করে একটা বিষয় একটু উল্লেখ করতেই চাই, সেটা হলো যে মানে এটা আমার শুরুতেই বলা উচিত ছিল, আমি প্রশ্নে ঢুকে গেছি, যে পল্লবী থানার যুব দলের যে সদস্য সচিব তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছে। দেখেন এইটা বাংলাদেশের এত মানুষের রক্তের মধ্য দিয়ে একটা রাজনীতিতে আমরা প্রবেশ করেছি, আমাদের কিছু মিনিমাম চাওয়া ছিল। মিনিমাম চাওয়াটা কি? একটা চাওয়া হচ্ছে যে রাষ্ট্র ন্যায় নিশ্চিত করবে, যে জাস্টিস সিস্টেমটা ঠিক হবে। আর একটা হচ্ছে একজন ভুল রাজনীতি করুক, সঠিক রাজনীতি করুক, এটার জন্য তিনি আসলে মরবেন না। তিনি ভুল করলে, একটা অপরাধ করলে জেলে যাবেন, তিনি ক্রস ফায়ারের শিকার হবেন না, তিনি তার নিজ দলের কিংবা বাইরের দলের মানুষের মধ্যে মরবেন না। তো আমরা দেখেছি যে আমাদের এই ঘটনাগুলো বিভিন্ন জায়গায়, আপনি আমার থেকেও ভালো জানেন, আমি 100 এক্সাম্পল আমি তুলে আনতে পারবো যারা রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে 5 আগস্টের পরে। এই প্রত্যেকটা হত্যাকাণ্ড আমার মনে হয় যে এই শহীদদের রক্তের সাথে আজকে যেই দিনে শহীদদের একটু তৃপ্ত হবে, সেই দিনেই শহীদদের একটা আকাঙ্ক্ষা প্রতি অবমাননা করা হচ্ছে এই যুবদলের, এটার মধ্যে দিয়ে। তো এই বিষয়টার বিচার নিশ্চিত হওয়া দরকার। এবং এই যেমন আজকে আপনি দেখেছেন বিএনপির সম্ভবত 28 জন বহিষ্কৃত নেতাদের প্রত্যাহার করা হয়েছে। আমার কথা হচ্ছে এই যে কালচার, মনে করেন এখন এই হত্যাকাণ্ডে যদি বিএনপির আরেকটা যুবদলের গ্রুপ এখানে জড়িত থাকে, তাকে আপনি যদি বহিষ্কার করেন, নির্বাচনের পরে যদি সে জানে যে আবার সে তার বহিষ্কারদের তুলে নেবেন, তাহলে এই কালচার আপনি জীবনে বন্ধ করতে পারবেন না। তার মানে এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো কি পরিবর্তনের মধ্যে দিয়ে এগিয়ে আসলো, সেই পদক্ষেপগুলো আমাদের দেখা দরকার। তৃতীয় যে বিষয়টা আমি উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যে লকডাউন এবং জ্বালাও পোড়াওয়ের ক্ষেত্রে এখানে 2টা স্পেসিফিক ঘটনা আছে। আওয়ামী লীগ কমপ্লিটলি একটা জঙ্গি সংগঠন, একবার আইএসআই এর মতো অ্যাক্ট করতেছে। কেন? দেখেন, আওয়ামী লীগের প্রকাশ্য কোন নেতা এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন সেটা নাই। কোন আওয়ামী লীগ ইউনিটের কোন নেতা এই আজকে লকডাউন পালন করে এটা নাই। সে একটা ঘোষণা দিচ্ছেন, ঘোষণা দিয়ে কোথাও একটা বাস পড়া হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণাটা দিচ্ছে, সেটাকে আবার নিজের পেজে রিকগনাইজ করতেছে। দেখবেন আইএসআই কি করতো, ভারতে কোথাও একটা হামলা হইতো, সেটাকে অ্যাকনলেজ করতো যে এটা এই হামলাটা আমি করছি। বাংলাদেশ কোথাও কোনো রাষ্ট্রের বিশ্বের কোথাও একটা বোম ফুটতো, আইএসআই বলতো যে এটা আমি করছি। তো এইভাবে একটা পুরোপুরি জঙ্গি সংগঠনে পরিণত হয়েছে। এবং এখানে সবচেয়ে ফ্রাস্ট্রেটিং যে বিষয়টা, আওয়ামী লীগের এই জঙ্গিপানা দেখার পরেও গত 15 বছর কলামের পর কলাম এই চেয়ারে বসেও যেই সমস্ত সুশীল বুদ্ধিজীবীরা কোথাও বিএনপি প্রকাশ্যে লকডাউন করলেও তাকে হচ্ছে আগুন সন্ত্রাসী নাম দিত এবং তার বিরুদ্ধে দিস্তার পর দিস্তা কলাম লিখতো, তারা আজকে কেন জানি একটু চুপসে আছেন। তারা এই আওয়ামী লীগের জঙ্গিপানা দেখছেন না। হ্যাঁ, তারা এখনো খোঁজার চেষ্টা করছেন দেশ কিভাবে অস্থিতিশীল হচ্ছে। আওয়ামী লীগের অপরাধের কারণে আওয়ামী লীগের পতন হলো, আওয়ামী লীগের পতনের পরে আবার আওয়ামী লীগ দেশ অস্থিতিশীল করতেছে, সেটার জন্য তারা খোঁজার চেষ্টা করেন এখানে বিএনপি জামাত এনসিপির কোনো দায় আছে কিনা। এই ধরনের পালিত বুদ্ধিজীবীদের আচরণ আমাদেরকে ফ্রাস্ট্রেটেড করে এবং জাতির বড় একটা অংশ তারা রিপ্রেজেন্ট করতে চায় বা দাবি করে মিডিয়াগুলোতে এসে, এটা খুব ফ্রাস্ট্রেটিং। কিন্তু সবকিছু মিলিয়ে আমরা একটা জাস্টিসের পথে যাচ্ছি। আমরা আমাদের হতাশাগুলো নিয়ে কথা বলবো, আবার আমরা আমাদের ভালো ডেভেলপমেন্টগুলো রিকগনাইজ করব। আমরা আপনার কাছে আসবে পরে। আবার আমি একটু ব্যারিস্টার জোবায়ের আপনার কাছে একটু আসতে চাই, যে রায় নিয়েই একটু বলি, যেহেতু আপনি আইনের সাথে সম্পৃক্ত আছেন। এই রায়টির আসলে এখানে যেই 2 জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে, আর একজন যিনি রাজসাক্ষী ছিলেন তার যে দণ্ড, সেটি নিয়ে অনেকে বিভিন্ন পর্যায়ে, ব্যক্তি পর্যায়ে বা দলীয় পর্যায়ে অনেকে একটু
উষ্মা প্রকাশ করেছেন যে এটি 5 বছরের জেল যেটি সেটি মানে সেইটা নিয়ে আসলে আপনি কিছু বলবেন কিনা, সেটা কি কেমন হয়েছে? জি, আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে দর্শকদের ধন্যবাদ। আজকে আমি বলবো যে বাংলাদেশের হিস্ট্রিতে একটা ইনফ্লুয়েন্সিয়াল ভার্ডিক্ট আমরা পেয়েছি। এটা লিগ্যাল, মোরাল এবং পলিটিক্যাল সিগনিফিকেন্স আজকেও আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ। এবং অ্যাকাউন্টেবিলিটি এবং রোল অফ ল প্রতিষ্ঠার যে একটা প্রত্যয় আছে মানুষের মধ্যে, নতুন বন্দোবস্তের যে একটা আকাঙ্ক্ষা আছে, আমার মনে হয় এই রায়টি এটা একটা ভিত্তিমূল তৈরি করবে। এই রায়টিতে 2টা এলিগেশনে মেনলি বিচারটা আজকে রায় হয়েছে। একটা এলিগেশন হলো 14ই জুলাই, যেখানে ছাত্রদেরকে যারা আন্দোলন করতো তাদেরকে রাজাকার বলে উস্কানি দিয়েছিল শেখ হাসিনা একটি সংবাদ সম্মেলনে, এবং পরবর্তীতে ওই দিনই রাতে ঢাকা ইউনিভার্সিটির ভিসি মাকসুদ কামাল সাহেবকে ফোনে আবার বলেছে যে সবাইকে লটকানো হবে, ফাঁসি দেওয়া হবে এরকম। এবং এর ভিত্তিতে পুরো প্রশাসন উত্তেজিত ছিল, এবং এটার মাধ্যমেই পরবর্তীতে আবু সাঈদ খুন হয়। পুরো অস্থিতিশীল যে পরিবেশ তৈরি, এটার পিছনে শেখ হাসিনা নিজে দায়ী ছিল, উস্কানি দিয়েছে। তো উস্কানির জন্য সেটাতে লাইফ সেন্টেন্স দেওয়া হয়েছে, জাস্ট বিফোর ডেথ, মানে ডেথ পর্যন্ত সে জেলে থাকবে। আর আরেকটা এলিগেশন ছিল যে 18 তারিখ তিনি তাপস এবং ইনু দুইজনের সাথে কথা বলেছেন, তাদেরকে অর্ডার করেছেন, এবং সেখানে উনি স্বীকার করেছেন যে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে লেথাল উইপন ব্যবহারের জন্য অনুমতি দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, ড্রোন ব্যবহার করে চিহ্নিত করার কথা বলেছেন, এবং টার্গেট করে হেলিকপ্টার থেকে গুলি করার জন্য নির্দেশ দিয়েছেন। এবং সেটার কারণেই পরবর্তীতে অনেকগুলো ঘটনা ঘটেছে। ঘটার পরে 5 আগস্ট চানখারপুলে 6 জন নিহত হয়েছে, এবং আশুলিয়ায় 6 জন আন্দোলনকারীকে মেরে ফেলার পরও আবার পুড়িয়ে তাদেরকে হত্যা নিশ্চিত করা হয়েছে। তো এগুলোর ভিত্তিতে শেখ হাসিনা সেখানে অর্ডার দিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে অর্ডারের সাথে জড়িত ছিল, এবং তার একটা দায়িত্বশীল জায়গা থেকে সে এগুলোকে কমানোর চেষ্টা করে নাই, সেখানে ওমিশন আছে। এবং আলটিমেটলি এর মাধ্যমে 6-12 জন ছাত্র সরাসরি হত্যা হয়েছে, যদিও আরও অনেক হত্যা হয়েছে। এই মামলাগুলো, এই মামলাতে এলিগেশন শুধু এটুকু ছিল, আরও অনেক এলিগেশন আছে এবং মামলাও আরও আছে এর পরবর্তীতে। হ্যাঁ, এখানে তাকে ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছে, আসাদুজ্জামান কামালকেও ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছে, আর আব্দুল্লাহ আল মামুনকে এখানে 5 বছরের জেল দেওয়া হয়েছে। তো এটা ওই যুদ্ধাপরাধ এখন যে ট্রাইব্যুনাল আছে, সেই ট্রাইব্যুনালের আইন এবং আমাদের যে জেনারেল ল আছে সিআরপিসি, ওখানেও কিন্তু টেন্ডার অফ পার্ডন টু অ্যাকমপ্লিস আছে। যখন কোনো অপরাধের সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তি সাক্ষী দেয়, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি ধরেন এই আব্দুল্লাহ আল মামুন যদি সাক্ষী না দিত, তাহলে এই এভিডেন্সগুলো পাওয়া আরেকটু দুরূহ হইতো, আরও হয়তো ট্রায়ালে আমাদের দেরি হইতো। তো কেউ যখন নিজের একটা আত্মগ্লানির ভোগে নিজে থেকে কনফেস করে এবং নিজে থেকে সাক্ষী দেওয়ার জন্য এগিয়ে আসে, সে একটা বেনিফিট পায়। এটা সারা দুনিয়ার যে আইনের সিস্টেম আছে সেটার মধ্যে রয়েছে, প্রত্যেক জুডিশিয়াল সিস্টেমে এই ধরনের সুযোগ আছে। বিভিন্ন রাজনৈতিক দল এ নিয়ে নানা প্রতিক্রিয়া জানিয়েছে। আমরা বলেছিলাম বিএনপি এতে সন্তোষ প্রকাশ করেছে, জামায়াত, এনসিপি এ রায় কার্যকরের কথা বলেছে। আমি একটু জনাব গোলাম জাকারিয়া আপনার কাছে একটু জানতে চাই ব্যারিস্টার, আপনি আসলে এই রায় তো আসলে কাগজে কলমে এবং আদালতে এটি ঘোষিত হলো, দণ্ডাদেশ দেওয়া হয়েছে, কিন্তু দুজন আসামিকে যে ফাঁসির আদেশ বা রায় দেওয়া হলো, তারা দুজনই পলাতক, এবং যেহেতু পলাতক সেই কারণে তাদের আপিল করার সুযোগটা নেই। সেক্ষেত্রে আমি আপনার কাছে যেটা জানতে চাইবো, তারা ভারতে রয়েছেন, এটাও আমরা জানি, পলাতক বলতে দেশে নেই এই অর্থে, কিন্তু তারা ভারতে রয়েছেন এটাও আবার সবাই আমরা জানি। সেক্ষেত্রে তাদেরকে এনে
রায়ের মুখোমুখি করা বা তাদের যেহেতু বিরুদ্ধে রায় হয়েছে তাদেরকে আনার কোনো প্রক্রিয়া বা কিভাবে ভারতের সাথে এই প্রক্রিয়াটা করা যেতে পারে, আইনি কি ব্যবস্থা রয়েছে, এরকম কার্যকরের পদক্ষেপটা কি হতে পারে? হাসান মাহমুদ ভাই, আপনাকে ধন্যবাদ। একটি শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন একটি রায় হলো। সো এটা অবশ্যই একটি মাইলফলক আমাদের জুডিশিয়ারির জন্য। তার পাশাপাশি এখন যে কোয়েশ্চেনটা আসছে আপনি করছেন যে রায়কে কিভাবে এক্সিকিউট করা হবে, এই ক্ষেত্রে আপনি জানেন অবশ্যই যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে 2013 সালে ইন্ডিয়ার সাথে একটা এক্সট্রাডিশন ট্রিটি হয়, যেই ট্রিটিতে বলা আছে আর্টিকেল 10-এ যে যদি কোনো কান্ট্রি, এই দুই কান্ট্রির মধ্যে কেউ কোনো ফিউজিটিভকে যদি তারা চায় তাহলে ফেরত দেবে। এখানে আমাদের ফরেন মিনিস্ট্রির থ্রুতে যদি চাওয়া হয় তাহলে ওই অনুযায়ী তারা ফেরত দেবে। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় আজকে একটা বিবৃতি দিয়েছে, একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে তারা বলছে যে তারা চিঠি পাঠাবে। হ্যাঁ, আমি আপনার ইসে আসছি। এরপরে 2013-তে 16-তে এটাকে কিন্তু আবার অ্যামেন্ড হয়েছে। ওই আর্টিকেল 10-এর আপনার ওই টিটির আর্টিকেল 10-এর সাব আর্টিকেল 3 দিয়ে যে ওই এক্ষেত্রে যে কি বলে কনভিক্টেড হয়ে গেলে তাকে ফেরত নেয়া না, যদি ওয়ারেন্ট থাকে কোনো কোর্ট থেকে, যদি ওয়ারেন্ট ইস্যু করা হয় তাহলেও ওই যে কান্ট্রি থেকে ওয়ারেন্ট ইস্যু হবে সেই কান্ট্রি যদি চায় তাহলে যে কান্ট্রিতে ফিউজিটিভ থাকবে সেই কান্ট্রি থেকে সে ফেরত দেবে। এটা 2016-এ হয়েছে, ওই দেশ ফেরত দেবে, ওই দেশ ফেরত দেবে। অতএব সেক্ষেত্রে ইন্ডিয়া অ্যাজ পার দ্য এক্সট্রাডিশন ট্রিটি 2013 ইন্ডিয়া বাউন্ড এখানে। এবং আজকের আমি ইন্ডিয়ার ফরেন মিনিস্ট্রির আমি একটা প্রেস রিলিজ আমি দেখেছি, তারা বলেছে যে দেশের সাথে বাংলাদেশের সাথে তারা সর্বাত্মক সহযোগিতা করবে এবং খুবই ইতিবাচক একটা নোট তারা দিয়েছে। অতএব এই যে ইতিবাচক নোটটা দিয়েছে এটা আমার মনে হয় আমরাও ইতিবাচকভাবেই ভাবা উচিত। এখন যদি আমাদের ফরেন মিনিস্ট্রি এই এক্সট্রাডিশন ট্রিটির আর্টিকেল 10 সাব আর্টিকেল 3 অনুযায়ী যদি তাদের কাছে চায় তাহলে সেক্ষেত্রে ইন্ডিয়া অ্যাজ পার দ্য ট্রিটি বাউন্ড শেখ হাসিনা এবং এই কামাল সাহেবকে ফেরত দিতে, এবং সেই ফেরত যদি দেয় তাহলে তো অ্যাজ পার দ্য প্রসেস তার বিরুদ্ধে এই রায়টা এক্সিকিউশনে যাবে, অথবা সে যদি আপিলের সুবিধাটা সে যেভাবে নেয়ার চেষ্টা করবে, ফেরত যদি দেয়া হয় সেই হিসেবে আমরা ধরি, তাহলে যদি এসে তারা কি আত্মসমর্পণ করবে? হ্যাঁ, অবশ্যই ফেরত দিলে, ফেরত দেয়া তো মানেই হলো অটো তাদেরকে হ্যান্ড ওভার করেই দেবে। অতএব সেক্ষেত্রে তারা তখন আইনের আওতায় চলে আসবে। আইনের আওতায় চলে আসলে তখন যে নর্মাল কোর্স অফ বিজনেস যেটা আছে, ল প্রসেস, সেই অনুযায়ী যাবে এবং তারা আপিল করার সুযোগ। হ্যাঁ, অবশ্যই আপনার এখানে কি বলে তারা না থাকলেও যেমন আপিলের যে সুবিধাটা আপনার তো আসলে অ্যাপ্রুভ, যেহেতু ফাঁসির বিষয় আছে এটার ক্ষেত্রে আপনার নর্মালি একটা হওয়ার কথা, ওর নাম কি, অনুমোদনের জন্য যাওয়ার কথা। অতএব সেটা গেলে, এছাড়া তারা যদি আসতে পারো কন্টিনিউশন অফ ডিলে পিটিশন দিয়ে তারা চেষ্টা করতে পারে, আর অথবা তারা যদি মেনে নেয় তাহলে ফাঁসি এক্সিকিউট হতে পারে, সেটা এক্সিকিউট হবে। জি, জনাব ব্যারিস্টার জোবায়ের, আপনার কাছেও একই ধরনের জানতে চাওয়া যে ভারত আসলে তিনি যেটা বললেন যে আজকে একটি বিবৃতি দিয়েছে এবং তারা বলেছে যে বাংলাদেশে শেখ হাসিনার মামলার রায় যে হয়েছে এ বিষয়ে তারা অবগত এবং তারা সহযোগিতা না করার কথা বললেও ঠিক সরাসরি মানে মোটামুটি তারা একটা ইতিবাচক বিবৃতি দিয়েছে। এই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হচ্ছে, মানে অতীতের যে অভিজ্ঞতা সেই জায়গা থেকে বা বাংলাদেশ ভারতের বর্তমান সম্পর্কের জায়গাটাও যদি আপনি তুলনা করেন আর কি? আমার অতীত অভিজ্ঞতা থেকে আমি জাকারিয়া ভাইয়ের মতো এত মানে আশান্বিত হইতে পারতেছি না আর কি। দেখেন, বিচার হওয়ার আগে ওয়ারেন্ট কিন্তু হয়েছিল শেখ হাসিনার ব্যাপারে। প্রত্যেকটা আসামির বিচারের আগে কিন্তু যখন না আসে, কেউ উপস্থিত না হয়, তখন কিন্তু ওয়ারেন্ট হয়, পরোয়ানা জারি হয়েছে এবং সেটার ভিত্তিতে কিন্তু চিঠিও লেখা হয়েছিল এবং ট্রিটি অনুযায়ী লেখা হয়েছিল, সেটা কিন্তু সম্মান করে না ইন্ডিয়া। এবং আমি মানে এটা করলে ভালো হয়, কিন্তু আমি খুব বেশি আশাবাদী না যে এটা করবে।
এখন যেটা করতে পারে এক্সট্রাডিশন ট্রিটির সাথে সাথে, যেহেতু এখানে ইন্টারপোলের মানে যে সহযোগিতা সেটা নেওয়ার সুযোগ আছে, তখন ইন্টারপোলের মাধ্যমেও কিন্তু একটা ইন্টারন্যাশনাল ট্রিটির আন্ডারে ইন্ডিয়া সেখানে কম্পেলড হইতে পারে। যখন এ ধরনের রায় হয় তখন ইন্টারপোলের ওখানে যদি আবেদন জানায় কোনো দেশ, ইন্টারপোল সারা বিশ্বের যে কোনো দেশ থেকে তাদেরকে অ্যারেস্ট করতে পারে চাইলে। এটা ইন্টারপোলকে আবেদন করতে হবে, কে আবেদন করবে? রাষ্ট্র করবে। তো এটারও সুযোগ আছে। সো সেটা কি আরেকটা রাষ্ট্র থেকে তারা গ্রেফতার করতে পারবে? পারবে। ইন্টারপোলকে সহযোগিতা করা প্রত্যেকটা রাষ্ট্রের দায়িত্ব, সিগনেটরি স্টেট যারা আছে। তো ইন্ডিয়াও সেখানে সিগনেটরি স্টেট, বাংলাদেশও সিগনেটরি স্টেট। তো এটার সুযোগ আছে। এখন রাষ্ট্রের সার্বভৌমত্ব আছে। ইন্টারন্যাশনাল লগুলো সফট, মানে একদম মানতেই হবে এমন না, না মানলে কনসিকুয়েন্স আছে, কিন্তু কেউ বাধ্য না আর কি। এখন ধরেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যাপারে অনেক জায়গায় ওয়ারেন্ট আছে, কিন্তু সেটা তো ধরে নিয়ে আসতে পারতেছে না। তো এই ধরনের সিচুয়েশন থাকবে। বাট এখানে মোরালি যদি ইন্ডিয়া মনে করে যে বাংলাদেশের সাথে একটা রিলেশন রাখবে, ডিপ্লোম্যাটিক রিলেশন রাখবে, ট্রান্সপারেন্ট রিলেশন রাখবে, লিগ্যাল নর্মস যেগুলো আছে সেগুলোকে তারা যদি সম্মান করে, তাছাড়া পার্শ্ববর্তী দেশ কিন্তু মানে অনেক দূরের না, হ্যাঁ প্রতিবেশী রাষ্ট্র প্রতিবেশী বা দূরের বিষয় না। অনেক ক্ষেত্রে তো আরো অন্য রাষ্ট্র আসামিরা ছিল, তাদেরকে অনেককে আনা গেছে, অনেকে যায়নি, এরকম। এর আগে যদি আপনি বিচারগুলো দেখেন, বিশেষ করে এর আগে যে হত্যার মামলাগুলোর রায় দেওয়া হয়েছিল, যদি ইন্টারন্যাশনাল মানে একটা রাষ্ট্রের প্রতি আরেকটা রাষ্ট্রের সম্মান বা সার্বভৌমত্বের চিন্তা থাকে, তাহলে ইন্ডিয়ার উচিত হলো তাকে বাংলাদেশে প্রত্যর্পণ করার ব্যবস্থা করা। এটা যদি না করে তাহলে আমরা ইন্ডিয়ার সদিচ্ছা নিয়ে আমরা প্রশ্ন করব, এবং এটা আমাদের প্রশ্ন থাকবেই। আর কি যেন বলেছিলেন? না এই কথাটাই বলছি যে আমাদের মানে যে বর্তমান যে প্রক্রিয়া, সেইখানে আসলে আমরা কতটা আশাবাদী হতে পারি যে আসলে এই রায়টা কার্যকর হতে পারে। মানে রায় তো হলো আদালতে, রায় তো কার্যকর হবে। এখানে আব্দুল আল মামুন সাহেব তো আছে, এবং তিনি তো ইতিমধ্যে জেল খেটেছেনই, হয়তো বা তার 1 বছর। রায়ের তো আরেকটা পার্ট আছে, দেখেন আরেকটা পার্ট হলো তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এখন এই বাজেয়াপ্ত সম্পত্তি তো এটা এখনই করতে পারবে যদি আপিলের 30 দিনের মধ্যে আপিল করতে হয়। যদি 30 দিনের মধ্যে আপিল না করে তাহলে এটা বাজেয়াপ্ত করে যারা ভিকটিম আছে তাদের চিকিৎসা অথবা তাদেরকে এটা প্রদান করতে পারবে। সো এটা একটা পার্ট এক্সিকিউট করে ফেলতে পারবে খুব দ্রুত। আরেকটা হলো যে বাংলাদেশে এটা রায়ের চেয়েও বড় কথা হলো এটা একটা মোরাল বেসিস আছে। মানে এখানে শুধু শেখ হাসিনাকে শাস্তি দেওয়ার বিষয় না, মোরালি শি ইজ ডেড, মোরালি তার ফাঁসি হয়ে গেছে। তার এটা কিন্তু বাস্তবতা। এবং কেউ পালিয়ে যাওয়ার পরে পৃথিবীর ইতিহাসে কখনো সে আইসা আর এখানে রাজনীতি করতে পারে না। যদিও অনেক উন্মাদ আছে, তারা বিশ্বাস করে যে আবার আইসা রাজনীতি করবে, আবার আইসা প্রধানমন্ত্রী হবে, আবার, বাট এগুলো আসলে উন্মাদনা। কিন্তু ইতিহাসে কি এমন কোনো উদাহরণ নেই? নিশ্চয়ই আছে, আপনি দেখান ইতিহাসে। যারা পালিয়ে যায় আগে না, পালিয়ে যাওয়া না, যাদের যে রাষ্ট্রপ্রধানের শ্রীলঙ্কায় হয়েছে, রায় হওয়ার পরেও বা চলে গেছে, আবার তাকে তার এস্টাবলিশমেন্ট নিয়ে এসেছে। আর আমার কাছে যেটা মনে হয়, আমি জুবাইরের সাথে থাকসিন সিনাওয়াত্রার বিষয়টাও আছে, এরকম অনেকেই তো এর আগে দণ্ডাদেশের পরে রাষ্ট্রে হয়েছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটটা বাংলাদেশের প্রেক্ষাপটটা এরকম হয় না। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হয় না, কিন্তু উৎখাত হয়েছে এরকম বিষয়টা আছে। শ্রীলঙ্কায় তো গণঅভ্যুত্থানই হয়েছে, শ্রীলঙ্কায় গণঅভ্যুত্থানই হয়েছে। শ্রীলঙ্কায় পালিয়ে গেছে, মন্ত্রীদের পিটিয়ে রাস্তায় কাপড় চোপড়ি করা হয়েছে, ওরা তাদের আত্মীয়স্বজন নিয়ে পালিয়ে গেছে। শ্রীলঙ্কায় তো সে রাজাপাকসের ক্ষেত্রে তাই ঘটেছে। সবসময় একটা বাংলাদেশেও টার্মিনাল সিচুয়েশনের মাধ্যমে তো গভর্নমেন্টের পরিবর্তন হয়েছে, কিন্তু ধরেন যখন ইন্ডিয়া পালিয়ে যায়, মানে যেটার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের অভিযোগ যে সে এখানে পাপেট ছিল ইন্ডিয়ার, তো সে যখন সেখানেই পালিয়ে যায় সে নিজেই তার অভিযোগকে প্রমাণ করেছে। এই জায়গায় মোরাল জায়গা আছে। আরেকটা হলো এত খুন করার পরে, শ্রীলঙ্কায় কিন্তু এত খুন হয় নাই, তো শ্রীলঙ্কার সাথে আমাদের যায় না। শ্রীলঙ্কায় এত অন্যায় হয় নাই, সেটা ঠিক আছে, গণঅভ্যুত্থান হয়েছে। আমি ভাইয়ের সাথে ফাইনান্সিয়াল ক্রাইম বেশি হয়েছে। আমি ভাইয়ের সাথে, জুবাইর ভাইয়ের সাথে আমি একটা বিষয়ে আমি দ্বিমত করছি না, জাস্ট আমি অ্যাড করছি। কারণ এর আগে
আপনার অ্যাজ পার দ্য টিটি যখন আমাদের সরকার ইন্ডিয়াকে বলল ফেরত পাঠানোর জন্য, বাট তারা অ্যারোগেন্ট ছিল, তারা রিয়েলাইজ করতে পারে নাই, হয়তোবা রিয়েলাইজ করলেও তারা গুরুত্ব অনুধাবন করে নাই। কিন্তু এই যে জাজমেন্টের পরে তাদের কিন্তু যেই প্রেস নোটটা দিয়েছে, আমি প্রেস নোটটা পড়েছি, প্রেস নোটটায় আগের অ্যাটিটিউড আর বর্তমান সময়টার মধ্যে আমি মনে হয়েছে যে তারা বাংলাদেশের মানুষের ভাষা বুঝতে চায়, যে তারা শুধু হাসিনা বা আওয়ামী লীগ না, তারা বুঝতে চায় এদেশের মানুষ কি চায়। আর এদেশের মানুষকে যদি তারা বুঝতে ব্যর্থ হয়, সেটার জন্য আসলে তারাও তো মনে করে যে কনসিকুয়েন্স তো একটার পর একটা হতে আছে বাংলাদেশকে বাদ দিয়ে। যেমন আমাদের ভাগ্য বলি আর দুর্ভাগ্য বলি, আমরা প্রতিবেশী চেঞ্জ করতে পারবো না, এটা আমরা পেয়ে গেছি। অথবা আমাদেরকে অনেক কিছুতে একটু মেকানিজমের ভিতর থেকে ম্যানেজ করে নিতে হয়, তাদেরকেও এটা করতে হবে, কারণ তারাও কিন্তু প্রতিবেশী চেঞ্জ করতে পারবে না। এবং তারা যেটা ভেবেছিল গত 16 বছরে, এই 16 বছরে তাদের ভাবনাগুলোতে যে গুড়ে বালি হয়েছে এবং স্বপ্ন যে আরো বড় বড় চিন্তা করেছিল, সেগুলো যে বাংলাদেশের মানুষ মানে দুঃস্বপ্নে পরিণত করে দিয়েছে, আমার মনে হয় এই জাজমেন্টের পরে এটা তারা রিয়েলাইজ করবে। এবং এই জন্য আমি আসলে একটু আশাবাদী হচ্ছি। আমরা আশাবাদী হওয়া তো ভালো, আমরাও আশা করি এটাই হোক, কামনা করি। আমি আশাবাদী না, কামনা করি। বাট বাস্তবতা হলো ইন্ডিয়ার কোনো প্রতিবেশীর সাথে এই ধরনের রেসপেক্টফুল সম্পর্ক নাই। ইন্ডিয়া এটা করে না, কেন করে না জানি না। ইন্ডিয়া যদি সুপার পাওয়ার হইতে চায়, তাকে রেসপেক্টফুল হইতে হবে প্রতিবেশীর ব্যাপারে, অন্যান্য রাষ্ট্রের সভরেন্টির বিষয়ে। কিন্তু ইন্ডিয়ার মধ্যে এই আচরণ আমরা দেখি না। এটা আমাদের একটা বার্গেনিং পয়েন্ট, যে আমরা কেউ তো নাই, অতএব এক্ষেত্রে যদি এখন আমরাও একদম ওই অবস্থার দিকে অন্যদের মতো করে চলে যাই, তখন ইন্ডিয়া আপনি তো হাসিনাকে আবার আইসা মানে রাজনীতি করতে দিতে চান না। হাসিনা তো গন, হাসিনা নিয়ে তো চিন্তা করাই। এই প্রসঙ্গটা যে আপনি বললেন যে কেউ কেউ চিন্তা করে, আমি ওই কেউ কেউ চিন্তা কি আমি শুনতে চাই না। এই কেউ কেউ চিন্তা করার সুযোগ নাই। কিসের কেউ কেউ চিন্তা? 1400 মানুষকে রাস্তায় খুন করার পরে আর কেউ কেউ এই চিন্তা, আমার মনে হয় মানে এই কথাটা এই টক শোতে আসাটাই আমার মনে হয়। জাকারিয়া ভাই, আমি কিন্তু পার্সোনালি খুশি না যে বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী তার ফাঁসি হয়েছে এই অভিযোগে। আমার একটা দেশ, সে দেশের প্রধানমন্ত্রী এমন কাজ করেছে যে কাজের কারণে তার এই ধরনের শাস্তি হয়েছে, তো এটা কিন্তু রাষ্ট্রটা তো সুখকর না, আমি তো খুশি না। রাষ্ট্রটা তো আমাদের, আমি নিজে লজ্জিত যে আমার প্রধানমন্ত্রী এরকম ছিল। না না, কেউই খুশি না, কিন্তু বাস্তবতা তো তাই। বাস্তবতা এনে আমাদেরকে এখানে আরেক জায়গায় খুশি যে যেহেতু যারা শহীদ হয়েছে, শহীদ পরিবারগুলো, যারা এখানে সাফারার, যারা পুরো বাংলাদেশের মানুষ ফাইন্যান্সিয়াল ভিকটিম, এই যে লাখ লাখ মানে কোটি টাকা এখান থেকে পাচার হয়েছে, এটার ভিকটিম তো আমিও আপনিও। আমরা হিস্সা চাই না, আমাদের এটা প্রবলেম। বাংলাদেশের একটা বড় সমস্যা হলো আমরা কোনো মেম্বার, চেয়ারম্যান, এমপি কাউকে কখনো বলি না যে ভাই কত টাকা বরাদ্দ ছিল, কত টাকা কিভাবে খরচ করেছো। তারা তো চুরি করে, তাদের দোষ আছে, কিন্তু আমাদের দোষ আছে আমরা জিজ্ঞেসও করি না, জানতে চাই না। আমাদের জানতে চাওয়া উচিত, অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করা উচিত যে আসলে কিভাবে হয়েছে, মানে প্রশ্নের মুখোমুখি করা উচিত। এক্স্যাক্টলি। তো তারা যে অন্যায় করেছে এটা প্রত্যেকের প্রতি করেছে, ইভেন আওয়ামী লীগের যারা কর্মী আছে তাদের উপরও করেছে। এই অন্যায় ফাইন্যান্সিয়াল ক্রাইমস যেটা, এটা এমন কোন ব্যক্তি নাই বাংলাদেশের যার কাছে তারা ঋণী, মানে যার প্রতি তারা অন্যায় করে যে কিনা এটার প্রভাবে প্রভাবিত হয়নি, ক্ষতিগ্রস্ত হয়নি, তার মেরেছে। আমি জুবায়ের ভাইয়ের এই কথাকে সমর্থন করি এবং আমি তার এই কথাটাকে অবশ্যই রেসপেক্ট করি, যে তার এই কথাটা আসলে আমাদের সকলকে ধারণ করা উচিত। এক্ষেত্রে দল আর মত নাই, যে কারণ কথা হলো দুর্নীতির বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করা উচিত, নাম্বার 1। আর নাম্বার 2, সকল অপরাধকে সাদাকে সাদা, কালোকে কালো বলা উচিত। 5ই আগস্ট 1971 দুটোকেই আমাদের সমানভাবে রিয়ালাইজ করা উচিত। এই ক্ষেত্রে কোনো জায়গায় কোনো ছাড় নেই। একজন অপরাধী, সে যে অপরাধ করেছে সেটা পার্টি হইতে করুক, ব্যক্তি হইতে করুক, সামাজিকভাবে করুক, প্রত্যেক অপরাধীকেই আইনের আওতায় এবং রাজনৈতিক সমালোচনার আওতায় আনতে হবে। শেখ হাসিনা যেমন অপরাধ করেছে, এর আগে যারা অপরাধ করেছে, প্রত্যেক অপরাধীকেই আমাদের এক দৃষ্টিতে দেখা যায়। তাহলেই একটা মানসিক যে মোরাল স্ট্রেংথ আমাদের, সেই মোরাল স্ট্রেংথ, ভাই তুমি 1971 কাজ করেছো, তুমি 1990 কাজ করেছো, তুমি 2025 কাজ করেছো, তোমাদেরকে আমরা যখন দেখব, তোমাদেরকে অপরাধীর দৃষ্টি দিয়ে দেখব, কিলার দৃষ্টিতে দেখব, তোমরা আর যাই করুক, এই দেশ, এই জাতির মঙ্গল করার ক্ষমতা রাখো না। এই স্ট্যান্ডটা আমাদের রাখতে হবে। শুধু তাই না, আরো যদি কেউ অপরাধ করে, আরো যদি কেউ অপরাধ, ইন ফিউচারে যদি কেউ অপরাধ করে, প্রত্যেককে ওই স্কেলে নিয়ে আসতে হবে যে না, তোমার মধ্যে কোনো
এটা আলাদা করে দেখার না, এখানে শুধু অপরাধ না জাকারিয়া ভাই, ধরেন আপনি বিএনপি করেন, আমি আমার বাংলাদেশ পার্টি করি, উনি এনসিপি করে, আমরা 3 দলের প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, 3টা মত থাকতে পারে, কিন্তু কিছু কিছু জাতীয় স্বার্থ আছে, বিষয় আছে, এগুলোতে আমাদের একমত থাকতে হবে। অবশ্যই এক থাকা উচিত। আমাদের সার্বভৌমত্বের ব্যাপারে আমাদের একমত থাকতে হবে, নিশ্চয়ই। আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের ব্যাপারে আমার একমত থাকতে হবে, আমার উনি বলেছে দুর্নীতির বিরুদ্ধে এক থাকতে হবে, বিরুদ্ধে আমার একমত থাকতে হবে, সন্ত্রাসীর বিরুদ্ধে একমত থাকতে হবে। এবং আমাদের উচিত যে যারা দুর্নীতি করবে, যারা সন্ত্রাসী করবে, যারা চাঁদাবাজি করবে, যারা মাদকের সাথে জড়িত থাকবে, যারা পাচারের সাথে জড়িত একেবারে থাকবে, সাধারণ কিছু তাদের বিষয় কাউকেই আমরা আমাদের দলে স্থান দিব না, তাদেরকে পুনর্বাসন করব না। যদি এটা আমরা না করতে পারি, তাহলে হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, যে নতুন বন্দোবস্ত আমরা চেয়েছি, তার কোনোটাই হবে না। আমাদের ভোটে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, আমরা একজন আরেকজনকে ডিবেট করব, আমার একটা প্রস্তাবনা থাকবে, এনসিপির একটা থাকবে, আপনার একটা থাকবে, জামাত ইসলামের আরেকটা থাকবে। এখন এই প্রস্তাবনা জনগণ বিচার করবে কার প্রস্তাবটা সুন্দর, কার আপনার গ্রহণযোগ্য, কার প্রপোজাল। জি, আপনার কথা স্পষ্ট যে দলীয় বিবেচনায় কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ কিংবা যেটা বলেছেন দুর্নীতিবাজ কাউকে প্রশ্রয়, যেই দলই হোক তাকে প্রশ্রয় দেওয়া যাবে না, যেই দলই হোক। জি, আমি একটু ফয়সাল মাহমুদ শান্ত আপনার কাছে যেতে চাই। লকডাউনের বা শাটডাউনের কথা বলেছেন, কালকেও কিন্তু ঘোষণা করেছে, কিন্তু ইতিমধ্যে যদিও তারা সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম একটা ঘোষণা দেয়, পরবর্তীতে আপনি যেটা বলেছেন কে কোথা থেকে আসলে সেটি পালন করে আমরা ঠিক ওই রকম কোনো, যেহেতু গণমাধ্যমের সাথে যোগাযোগও করা হয় না যতদূর জানি। তা এখন লকডাউন করার পর আমরা এর আগেও দেখেছি 13 তারিখে যেদিন রায়টি ঘোষণার তারিখ নির্ধারণ হবে, সেদিন আমরা দেখেছি অনেকগুলো বাস পুড়েছে, অনেকগুলো অকারেন্স ঘটেছে। এবং এইটার সাথে আপনি আজকে একটা জিনিস খেয়াল করবেন, ধানমন্ডিতে একটা আজকের এই রায়ের দিনে বা ধানমন্ডিতে যেই ঘটনাটি ঘটেছে, বলা হচ্ছে যে ছাত্র জনতা, এইটাকে আপনি আসলে কতটা মানে ইতিবাচকভাবে দেখেন? কিন্তু এইটা কি আসলে, এটা অনেকের কাছে সমালোচিত হয়েছে আমি যতদূর জেনেছি। না, একটা বিষয় হচ্ছে যে একটা রাষ্ট্রে তো আমরা একটা পর্যায়ের মধ্য দিয়ে স্থিতিশীল এবং আইনের শাসন প্রতিষ্ঠা চাই। তো সেই জায়গা থেকে আমরা তো প্রত্যাশা করি না যে এই ধরনের ঘটনা ঘটতে হবে। কিন্তু দেখেন এই যে সমস্যাটা কোন জায়গায়, সমস্যাটা তো আরো বিগার। ধানমন্ডি 32-এ বুলডোজার নিয়ে আজকে যাওয়ার আসলে না, ওইটাই বলছি যে আমরা তো চাই না যে এই ধরনের বুলডোজার নিয়ে প্রত্যেকদিন যাক, কিন্তু সমস্যাটা এই বুলডোজারের থেকে আরো বিগার সমস্যাটা কি দেখেন, আমরা এই যে তখন তো অনেক লম্বা আলাপ হলো, দুজন আলোচক করলেন যে এই যে টিটির কথা বলেন কিংবা এই যে বলেন, এটার মধ্যে দিয়ে আমরা একটা মর্যাদাপূর্ণ একটা রাষ্ট্রেরগুলো সম্পর্ক কেমন হবে, এটা ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক হবে। আমি চাই আমার আসলে ইন্ডিয়ার প্রতি আমাকে সফটনেস দেখানোর দরকার নেই, আবার ইন্ডিয়ার প্রতি আমার সফটনেস ভালোবাসা দেখানোর দরকার নেই, সে আমার সাথে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক তৈরি হবে। এটাই আসলে একটা রাষ্ট্রের একেবারেই বেসিক জায়গা। তো এখন সেই জায়গা থেকে দেখি কি, আমার কাছে তো মনে হয় কি যে এই ইন্ডিয়ার কাছে আসলে হাসিনা সহ এই আওয়ামী লীগের লোকজনরা আসলে আমার কাছে মনে হয় তারা গৃহবন্দী আছে আর কি, যেহেতু তাদেরকে বহুদিন যাবৎ ব্যবহার করছে ইন্ডিয়া, আবার তাদেরকে ওখানে নিয়ে রাখছে। দেখেন ইন্ডিয়া অনুমতি দিলে, যেমন একটা রয়টার্সের সম্ভবত একটা কয়েকদিন আগে একটা ইন্টারভিউ পাবলিশ হয়েছে, বলছে যে ইন্ডিয়ার অনুমতি সাপেক্ষেই হাসিনা ইন্টারভিউ দিয়েছেন। তার মানে একটা রাষ্ট্রের সে প্রধানমন্ত্রীর চেয়ারটা দখল করেছিলেন এত বছর, এখন আসে আর একটা রাষ্ট্রে গিয়ে আছেন, কতটা অমর্যাদাকর অবস্থায় আছেন যে তিনি কোথাও কথা বললে সেখানকার অনুমতি নেই, একেবারেই আমার কাছে মনে হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা গৃহবন্দী অবস্থায় আছেন। কিন্তু আমাদের দেশে একটা আইনের ভিত্তিতে তার একটা বিচার হলো, সেটার ভিত্তিতে তাকে আমরা আবার রেসপেক্টফুলি ন্যায্যতার ভিত্তিতে পাওয়ার কথা, সেটাও আমরা পাচ্ছি না। এটা প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে দেখেন এই 32 ঘিরে যারা হাসিনার, মানে কেন মানুষগুলো যখন যায়, কারা যায়, যে আসলে জুলাইয়ে মনে করেন যার ছেলে মারা গিয়েছে, যার বাবা মারা গিয়েছে, যার হাত হারিয়েছে, পা হারিয়ে গেছে, এই মানুষগুলোর কাছে না যখন দেখে যে ওই মানুষগুলোকে লেখে জুলাই সিআইডি, যখন লেখে ওই হাসিনার সমর্থকরা, এবং তাদের কাছে যখন 32 একটা মাজার, এবং হচ্ছে তাদের মধ্যে ন্যূনতম কোনো প্রকার অনুশোচনা নেই, হ্যাঁ, এবং তারা প্রত্যাশা করে যে হাসিনা আরো 10,000 মানুষকে মেরে কেন ক্ষমতায় থাকে নাই, এই অনুশোচনাটুকু আছে যে 10,000 মানুষ তারা কেন 2,000 মারলো, 8,000 কেন আরো বেশি মারলো না, হ্যাঁ, তারা ওয়াকারকে মনে করে ওয়াকার কেন আসলে শেষ পর্যন্ত আসলে সেনাবাহিনী দিয়ে আসলে কেন একটা ম্যাস কিলিং চালাইলো না। তো এইরকম মানুষের যখন মাজার হয় আসলে এই 32, আবার যখন আপনার রায় হয়েছে কিন্তু তাকে আপনি আবার পাচ্ছেন না একটা প্রতিবেশী রাষ্ট্রের মানে হচ্ছে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক ব্যবহার অ্যাক্ট করার না করার কারণে, তখন এইরকম মানুষগুলো একটু ক্ষোভ প্রকাশ করে। কিন্তু আমরা মনে করি যে এই ক্ষোভ প্রকাশের থেকেও বড় কথা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর
আরও অ্যাক্টিভ হইতে হবে। আমি তো মনে করি যে আইনশৃঙ্খলা বাহিনীর 32-এ গেছে, এটা আপনি সাধারণ সমালোচনা করেন, সেখানে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে থামাচ্ছে করছে। আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা তখন আরও বেশি সমর্থন করতাম, 32-এ যাওয়াটাকে আমরাও প্রতিবাদ করতাম কখন, বা প্রতিহত মানে আমরা তাদেরকে ফিরাইতাম যে ভাই আপনার 32-এ আসিয়েন না, এটা কখন, যখন আইনশৃঙ্খলা বাহিনী যখন বাসপুরে যখন মানুষ মারে, যখন এরকম বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ গুপ্ত হামলা করে, এইগুলো যদি আইনশৃঙ্খলা বাহিনী প্রোঅ্যাক্টিভলি এইগুলো দমন করতো, তখন এই শহীদ পরিবার, জুলাই আন্দোলনকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর উপরে রেসপেক্টফুল হইতো যে না এরা তো আমাদের সাথে আছে, এরা সর্বোচ্চ চেষ্টাটা করতেছে, ছাত্রলীগ ধরতেছে, দেখেন ককটেল মারতেছে, তারা সাধারণ জনতা ধরতেছে, এবং কাদেরকে টোকাইদেরকে যাদের 5,000 10,000 টাকা দিয়ে ককটেল মারতেছে। তো এইটা তো আইনশৃঙ্খলা বাহিনী তো এটা হাওয়ার উপরে চলে না। আগে আমরা হাসিনার আমলে দেখি না এই সেমি আইনশৃঙ্খলা বাহিনী কবরের মধ্যে থেকে বিরোধী দলীয় নেতাদেরকে ধরে নিয়ে আসতো। তো সেই আইনশৃঙ্খলা বাহিনী এখন কারা এই টাকার ম্যানেজমেন্টটা করতেছে, কোথা থেকে আসতেছে, কোথা থেকে এইটা পরিচালনা হচ্ছে, সেটা যখন ধরে না, তখন রাষ্ট্রের প্রতি মানুষের একটা সোশ্যাল একটা পলিটিক্যাল ডিসঅবিডিয়েন্স তৈরি হয়। তো আমরা এটা মনে করি যেটা কমে আসা উচিত, কিন্তু এটার আগে রাষ্ট্র হিসেবে অ্যাক্ট করতে হবে, এই জিনিসগুলোকে বন্ধ করতে হবে। এবং আমাদের রাষ্ট্রের আরও কিছু বিষয় আছে যে আরও প্রোঅ্যাক্টিভ বিহেভ করতে হবে। যে ইন্ডিয়া তো চাইবে না দিতে, কিন্তু ইন্ডিয়া সহ সারা পৃথিবীতে যারা বিভিন্ন জায়গায় এই আওয়ামী লীগের অপরাধীরা পালায় আছে, প্রত্যেকটা রাষ্ট্র, সব রাষ্ট্রের সাথে আমার সম্পর্ক খারাপ না, শুধু ইন্ডিয়া এই অপরাধীরা নাই, আরও অনেক রাষ্ট্র আছে যারা এই অ্যাক্টগুলোকে রেসপেক্ট করে, সেই রাষ্ট্রগুলোকেও প্রেশার দিয়ে যখন আপনি কিছু জিনিস আনবেন, যখন আপনার পাচার করা টাকাগুলো আনবেন, এই সামগ্রিক রাষ্ট্রের অ্যাক্টিভিটির মধ্য দিয়ে আমাদের রাষ্ট্রের প্রতি মানুষের অবিডিয়েন্সটা বৃদ্ধি পায়, রেসপেক্টটা বৃদ্ধি পায়, এটা একটা জরুরি। দ্বিতীয় যে জায়গাটা হচ্ছে, আমরা বারবার বলছি যেমন যে কয়েকটা বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ, যে রাষ্ট্রের কয়েকটা জিনিস দিয়ে পলিটিক্সটা নিয়ন্ত্রণ হয়, মাসেল, মানি, মাদক, হ্যাঁ, এই ধরনের যে বিষয়গুলো দিয়ে পলিটিক্স নিয়ন্ত্রণ হয়। আমরা যাদেরকে আসলে ট্র্যাডিশনাল পলিটিক্যাল পার্টিগুলো ছোট দল বলে, বিভিন্ন সময় ছোট দল কোড অ্যান্ড কোড ফ্রেমিং করে, এবং দেখবেন খুব মজা লাগে যে তারা যখন বলে যে আগে মেম্বার ইলেকশন করেন, চেয়ারম্যান ইলেকশন করেন, এভাবে যখন ফ্রেমিং করে, এই পার্টিগুলোর মানে ক্যাপিটাল কি? দেখেন, যেই লোকটা গত 15 বছর সে তার বাড়িতে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য হয় না, এগুলো তো মিডিয়াতে সে বলছে, তার দুঃখের কথাটা বলছে যে আমার কোনো ব্যবসা নাই, বাণিজ্য নাই, থাকতে পারছি না বাড়িতে, খাইতে পারছি না, সেই লোকটা 1 মাসে 2 মাসে কিভাবে 1000 কোটি টাকার মালিক হইলো? হ্যাঁ, এই একই লোকটা সে কিভাবে মালিক হইলো? এখন একটা দেখেন, যারা নিজেদেরকে বড় দল দাবি করে, পুরনো দল দাবি করে, রাজনীতি বোঝা দল দাবি করে, এই লোকের এলাকায় কি ক্যাপিটাল আছে? তাকে যদি আপনি প্রশ্ন করেন গত 1 বছরে, গত 15 বছরে আপনি জনগণের জন্য কি করেছেন, সে বলবে কি জানেন? সে বলবে আমি মিছিল দিলে 50,000 মানুষ রাস্তায় আসে। আপনি জানেন এই 50,000 কি? 50,000 মানুষকে সে টাকা দেওয়ার ক্যাপাবিলিটি অর্জন করছে। এই 50,000 মানুষ না আসলে তার নামে মামলা যাবে, এই ক্যাপাবিলিটি অর্জন করছে। এই 50,000 মানুষ কারা? তারা গার্মেন্টসের শ্রমিক, যদি শ্রমিক না পাঠায় ওই গার্মেন্টসটা বন্ধ হয়ে যাবে। এবং এই 50,000-এর চেইন আছে, প্রত্যেকটা ইউনিয়নে, উপজেলায় তার মাদকের ব্যবসায়ীরা আছে। তো এগুলোর বিরুদ্ধে আমরা টকশোতে বলি, আসলে এটা টকশোতে বলে কোনো লাভ হবে কিনা আমি জানি না, তারপর তো আমাদের নৈতিক জায়গা থেকে বলতে হয়। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এগুলোর ব্যাপারে দলের একেবারেই সামগ্রিক কোনো একটা ফিজিবল স্ট্যান্ড নাই, যে আমি আমার দলের মাদকাসক্ত এবং মাদক ব্যবসায়ীদেরকে কোন প্রক্রিয়ায় আগামী 3 বছরের মধ্যে আমি এদেরকে বের করব, এই প্ল্যানটা আমরা চাই। কারণ আমরা তো বহু রক্ত দিছি এবং আরো রক্ত দিব, এবং অন্তকন্দল, মাদক, এটা তো আরো তৈরি হবে। এখন বিএনপির লোকজনকে মারতেছে, কারণ এখন হয়তো সে মনে করতেছে না যে এনসিপির লোকজন বা এবি পার্টির লোকজন তার এলাকায় থ্রেট। যখন জনগণ এনসিপির, এবি পার্টির লোকজনের সাথে সামগ্রিকভাবে মাদকের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে একসাথে আসবে, তখন কিন্তু সে এনসিপির লোক এবং এবি পার্টির লোককেও মারা শুরু করবে। তো আমরা এই মৃত্যুর আগেই আমরা প্রত্যেকটা দলের জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা দেখতে চাই, এবং বহিষ্কার আদেশ কিসের ভিত্তিতে উঠে যায় এটা আমরা জানতে চাই। জি, ধন্যবাদ শান্ত। আমি ব্যারিস্টার জুবায়ের, আপনি এই বিষয়ে কিছু বলবেন কিনা, মানে যে প্রশ্নগুলো তিনি এনেছেন সেই বিষয়ে কিছু বললে, আমার হাতে খুব বেশি সময় নেই, এই জন্য বলছি। 32 নম্বরের যে বিষয়টা, সেটা হলো যে মানুষের কিন্তু ক্ষোভ আছে। আওয়ামী লীগের নেতারা বলেছিল না যে 5-7 লাখ লোককে একদিনে মেরে ফেলবে, ওই ক্ষোভটা কিন্তু মানুষ চরিতার্থ করে নাই। কিন্তু বিষয়টা হচ্ছে যে এখন ছাত্র জনতা ব্যানারে অন্য কেউ ঢুকে যাচ্ছে কিনা, এটা হইতে পারে। আমাদের কাছে তো অনেক ধরনের ইনফরমেশন আসে, সবগুলো বললাম না, এই ধরনের ইনফরমেশন তো আছে, সাবোটাজ আছে, এবং সেখানে বিভিন্ন বাহিনীর ব্যাপারেও এলিগেশন আছে, সেটাও দেখতে হবে। এখানে ইভেন আমাদের যারা রাজনৈতিক দল আছে তাদের সম্পৃক্ততার কথাও মানে কোথাও কোথাও আলোচনা হয়েছে।
এবং বাংলা মোটর যে মিছিল হয়েছে ওখানেও আওয়ামী লীগ ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের কর্মীদেরকে দেখা গেছে। এটা কি ভাড়ায় গেছে নাকি দলীয় সিদ্ধান্ত গেছে আমরা জানি না। তো এই ধরনের এলিগেশন আছে। এখন বিষয় হলো যেটা হয়েছে, মানে বিএনপির কার্যকর কোনো কন্ট্রোল নাই তাদের দলের উপরে। প্রত্যেকটা এলাকায় আওয়ামী লীগ যেটা করতো, আওয়ামী লীগ একই কাজ করতো, কিন্তু আওয়ামী লীগের একজন নেতা ছিল যে এটা কন্ট্রোল করতো। মানে করাপশনের একটা চমৎকার সিস্টেম শেখ হাসিনা চালু করছে, বিল্ড আপ করছে, একদম কোনো সাউন্ড ছাড়া এই করাপশনের সিস্টেমটা কাজ করেছে। মানে করাপশনের মধ্যেও একটা নিয়ন্ত্রণ ছিল, করাপশন শৃঙ্খলা ছিল, সব জায়গায় হলো একটা শৃঙ্খলা ছিল, একটা অর্ডার প্রতিষ্ঠা করতে পারছিল আর কি। এই অর্ডারটা বিএনপির নাই, না থাকার কারণে বিএনপির যদি 5টা নেতা থাকে এলাকায়, তাহলে 5টা নেতাই সেখানে বিভিন্ন কার্যক্রমে জড়িত হচ্ছে, কেউ কাউকে কন্ট্রোল করতে পারতেছে না, মানছেও না। এটা একটা বড় সংকট, এটা একটা বড় সংকট। আমি কোনোটাকেই সাপোর্ট করতেছি না, কিন্তু এই যে কন্ট্রোল নাই, আন্তঃকন্দলটা এই কারণে আর বেশি হচ্ছে। তো এটার কারণে হয়তো এখন কম হচ্ছে, আমরা হয়তো আগামী 2-3 মাসে আরো বেশি হতাহতের ঘটনা দেখবো, আমরা দেখতে চাই না। ভোট যত এগিয়ে আসছে সেটা কি বিষয়ে আশঙ্কা করছেন? আমার এলাকায় দেখতেছি অনেক ধরনের এটা এই দায়ভার তো শুধু বিএনপির উপর না, এটা তো অন্যদের ক্ষেত্রে নির্বাচন যত আসে, আমরা জামাতের ক্ষেত্রেও দেখেছি যে এখন বিএনপি জামাত সব জায়গায় তো আশ্রয় নিচ্ছে। তো যারা ফ্যাসিস্টের যারা ছিল তারা তো অনেক জায়গায় আশ্রয় নিচ্ছে, এবং তারা বাজার যেখানে চাঁদাবাজিটা হয়, একই লোক যারা চাঁদা উঠাইতো তারা এখন তাদের জাস্ট মানে গায়ের জামা চেঞ্জ করে আরেকটা জামা পরে চাঁদাবাজি করতেছে। তো এটা হলো প্রবলেম। আমাদের কাছেও কিন্তু অনেকে আসছে যে আপনারা এই জায়গাটা একটু আমাদেরকে সাপোর্ট দেন, আমরা মাসে এত টাকা দিই, আমরা একটু যাই নাই, শেষের দিকে যারা গিয়েছে তারা এটা পাচ্ছে। জি ব্যারিস্টার জাকারিয়াকে আমি একটু 1 মিনিট সময় দিতে চাই। জি, আমি আসলে শান্ত ভাই এবং ব্যারিস্টার জুবায়ের ভাইয়ের কথা শুনছিলাম। আমি আপনাকে বলি, যেখানে যেখানে চাঁদাবাজি হবে এই কথাগুলো আপনারা বেশি বেশি বলবেন। এর প্রতি এ যুগের একজন মানুষ হিসাবে আমাদের প্রত্যেকের সমর্থন থাকবে, এবং সমর্থন আছে বিধায়ী আপনার কথার মাধ্যমে বলছি, দলগতভাবে এই চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির স্ট্যান্ড। তাই শেখ হাসিনার মতো ওই যে সিস্টেম বলছেন, এটা বিএনপি বিশ্বাস করে না বিধায়ী তারেক রহমান এ পর্যন্ত শত শত হাজার নেতা কর্মীদের বহিষ্কার করেছেন। আর যেটা বলছেন 28 জনের প্রত্যাহার হয়েছে, প্রত্যেকের শাস্তির একটা মেয়াদ থাকে, শাস্তির পরে শাস্তি দেওয়ার পরে আজীবন শাস্তি তো দেওয়া যায় না। অপরাধের কারো অপরাধ ছোট অপরাধ হলে তাকে তো আপনি কম শাস্তি দেবেন। তো সেই জায়গা থেকেও চেষ্টা করছে বিএনপি প্রত্যেক অপরাধীকে শাস্তি দিতে, বড় বড় অপরাধী যারা আছে তাদেরকে বহিষ্কার রাখছে। আর একটা বিষয় আমি বলবো যে কোন মব জাস্টিস, এই রাষ্ট্রকে ব্যর্থ করার জন্য মব জাস্টিস, শেখ হাসিনা চলে গেছে, এখন আর মব জাস্টিসের দরকার নাই। এখন রুল অফ ল থাকবে, ইনস্টিটিউশনগুলো নিজের পায়ে দাঁড়াবে, স্বচ্ছতা নিয়ে আমাদের বিচার বিভাগে দুর্নীতি কমবে। কিন্তু মব জাস্টিস দিয়ে বাংলাদেশের ল অ্যান্ড অর্ডারকে যেভাবে হুমকি দেওয়া হচ্ছে, যেভাবে ল অ্যান্ড অর্ডার ভেঙে দেওয়া হচ্ছে, এটা আমার রাষ্ট্রের জন্য হুমকি ছিল। এটা কোনো ক্রমে সমর্থন করা যায় না। তাতে যে অবস্থায় অবশ্যই বিপদ ডেকে আনবে। নাম্বার 1। নাম্বার 2 হলো বিএনপি অনেক বড় দল, বিএনপিকে অনেক এখানে বিভিন্ন ধরনের মানুষ এই দলটা করে। অনেকে বিএনপির জাস্ট সমর্থন করে, সে কোনো পদে নাই, কিন্তু সেও আলটিমেটলি কোনো যদি অপরাধে জন্মায় এর দায় দায়িত্ব বিএনপি নেবে না। এই জন্যই বাংলাদেশে একটি নির্বাচন দরকার, শক্ত সরকার দরকার, এবং এদেরকে আইনের আওতায় আনা দরকার। আর এরপরে আমি বলবো যে 2টা জিনিস, জুলাই যোদ্ধারা, আজকের জুলাই যোদ্ধাদের রাইটসের কথাগুলো আমরা কম কম বলি। জুলাই যোদ্ধাদেরকে বাংলাদেশে যেভাবে প্রতিষ্ঠিত করা যায়, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা যায়, এইগুলোকে আসলে অনেক বেশি বেশি বলা উচিত। এই কথাগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে আলোচনা। প্রবাসীদের অধিকারের কথাগুলো আমরা বলছি না। প্রবাসীরা বাংলাদেশে প্রতি পদে পদে যেভাবে হয়রানি হয় বিচার বিভাগের কাছে, বিভিন্ন পুলিশের কাছে, এই বিষয়গুলো প্রবাসীদের রাইটসের কথাগুলো আমাদের বলতে হবে। শুধু তাই না, আমি আপনাকে আরেকটা, বর্তমানে একটা নতুন তেলেসমতি কাজ শুরু হয়েছে স্কুল কমিটি নিয়ে। দেখি একদিন স্কুল কমিটি হইতে হলে 7ম গ্রেডের লোক হইতে হবে, হাইকোর্টে রিট হয়। আবার এরপরে দেখলাম আজকের যে ডিসি এবং ইউনোরা, আজকের দেখলাম যে স্কুল কমিটি হইতে হবে। হোয়াট ইজ দিস?
এটা একটা ফানে তৈরি হয়েছে। এ বিষয়ে আমি অবশ্যই শিক্ষা উপদেষ্টাকে বলবো, এই জাতীয় মানে প্রতারণামূলক জাতির সাথে এগুলো করা উচিত না। আপনি প্রেসাইসলি সুনির্দিষ্টভাবে স্কুল কমিটির একটা বিষয় দেন, ডিসি ইউনো তারা এগুলোতে আসবে, এই স্কুলগুলো সেবা বঞ্চিত হবে। কি কারণে? এখানেও একটা সূক্ষ্ম রাজনীতি চলছে। এটাকে আমি সিরিয়াসলি কন্ডেম করি এবং আমার মনে হয় শিক্ষা উপদেষ্টার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত। আর একটা বিষয় বলছে যে চাঁদাবাজির বিষয়ে, আমি এনসিপির ভাইদেরকে অনেক স্নেহ করি, অনেক পছন্দ করি, কিন্তু যখন আমি দেখি সেই এনসিপির ভাইদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, যখন আমি সার্জিসের শত গাড়ি দেখি, যখন আমি হান্নানের এলাকায় বিভিন্ন বিষয় দেখি, আমার বুকে রক্তক্ষরণ ওঠে। ভাই আমাদের দল অনেক বড়, এখানে আপনারা সমালোচনা করেন, ওয়েলকাম, আপনাদের প্রত্যেকটা ক্রিটিসিজমকে বিএনপি ওয়েলকাম করে এবং জনাব তারেক রহমান আপনাদের সমালোচনাকে ইতিবাচক দেখে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছেন। কিন্তু তার পাশাপাশি বলবো ভাই, আপনারাও এই নষ্টদের তালিকায় নিজেদের নাম লিখে জাতিকে একটা বিপদের দিকে ঠেলে দিবেন না। আপনাদের সকলকে জি জি আপনাকে ধন্যবাদ, আপনাদের তিনজনকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনার আয়োজনের আয়নায়। আলোচনার সারবস্তু এ থেকে প্রাপ্ত কিছু যুক্ত হোক, খোলা থাকুক সত্যের চোখ। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।